সৃষ্টির আদিকাল থেকে প্রত্যেক মুহূর্তে সৃষ্টির সূচনাকারী শুভ শক্তি এবং সংহারকারী অশুভ শক্তির সংঘর্ষ হয়ে চলেছে এবং সেই সংঘর্ষের প্রতিফলকি থেকে জন্ম নিচ্ছে দুটি সত্তা, একটি মনুষ্য সত্তা আর অন্যটি পিশাচ সত্তা, যা দেহধারী জীবকুলে জন্মলগ্ন থেকেই বিদ্যমান হয়ে যায়। প্রকৃতির খেয়ালে মানুষ সেটা কখনো নিয়ন্ত্রণ করতে পারলেও আবার কখনো নয়। তখনই জেগে ওঠে পিশাচ। কিন্তু তার কি বিনাশ সম্ভব? এই প্রশ্নের উত্তর দেবে সজীব মাহমুদ নীলের লেখা সাইকোলজিক্যাল হরর গল্প দ্বিতীয় সত্তা। গল্প পাঠে তমাল। অন্যান্য চরিত্রে পিনাকি, সুমিত, অরূপ, সায়ন্তন, রাকিব, রিভু, জয়, ইরাবতী এবং পূজা। গল্পের এডিটিংয়ে রাকিব, পোস্টারে শঙ্খ, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ এবং গল্পের সূত্রধর আমি শিউলি। শুরু হচ্ছে আজকের গল্প দ্বিতীয় সত্তা। বর্ষার দুপুর। যদিও একটু আগের হওয়া বৃষ্টির পর আকাশ এখন পরিষ্কার, তবুও চারিদিকটা বেশ নিরিবিলি। এমন সময় ভরা নদীর কিনারায় একটা লোককে দেখা গেল। নদীর জল বেড়েছে আর সেই জলেই অর্ধেক মাথা উঁচু করে নিজের উপস্থিতি জানান দিচ্ছে একটা মরা গাছের গুঁড়ি। তার নজর কিন্তু গুঁড়িটার দিকে নয়, বরং সেই মরা গাছের গুঁড়ির ফাঁকে যে মৃতদেহটা আটকে আছে সেদিকে। বেশ কিছুক্ষণ লোলুপ দৃষ্টিতে মরাটার দিকে তাকিয়ে থেকে মাথাটা একবার এইদিক ওইদিক ঘোরালো লোকটা। বাজ পাখির মতো তীক্ষ্ণ সতর্কতা ভরা চোখে চারপাশটা ভালো করে দেখে নিল একবার। আশপাশে কাউকেই দেখা গেল না। এমন নির্জনতা দেখে চোখ দুটো নিমেষেই জল জল করে উঠল লোকটার। ধীরে ধীরে এগিয়ে গেল মরা গাছটার গুঁড়িটার দিকে, কিন্তু বেশি কাছে যেতে পারল না। অর্ধেক জলে আধডোবা হয়ে আছে গুঁড়িটা। আরো একবার সতর্কভাবে চারপাশটায় তাকালো। যদিও কাউকেই দেখা যাচ্ছে না, তবুও সতর্ক থাকাটাই হবে বুদ্ধিমানের কাজ। চারিদিক ভালো করে দেখে ধীরে ধীরে হাতটা উঠে এলো পরনের সাদা ধুতিটার ওপর। তারপর এক টানে খুলে ফেলল সেটা। ধুতিটা আস্তে করে নদীর কিনারায় রেখে প্রথমে হাঁটু জল, তারপর কোমর জল অব্দি নামলো লোকটা। তারপর এক হাতে শক্ত করে মরা গাছের গুঁড়িটা ধরে আর এক হাত দিয়ে মৃতদেহটা ছাড়ানোর চেষ্টা করল। বেশ শক্তভাবেই বেঁধেছে। মৃতদেহটা আলগা করতে বেশ খানিকটা বেগই পেতে হলো। দেখে যা মনে হলো, মরাটা বেশি দিনের নয়, 2-1 দিনের পুরনো বলেই মনে হলো। শরীর খানিকটা ফুলে উঠলেও বেশি ফোলেনি। বেশ কিছুক্ষণ টানা হেঁচড়া করার পর অবশেষে মৃতদেহ আলগা হলো। আর আলগা হতেই আবারও বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখগুলো জল জল করে জ্বলে উঠল।
ধীরে ধীরে মাথাটা নুইয়ে পড়ল মৃতদেহের দিকে। তারপর নেড়ি কুকুরের মতো 2 দিনের বাসি মৃতদেহটার দিকে নাক নিয়ে গিয়ে শুঁকতে লাগলো তৃপ্তি সহকারে। মুখ দিয়ে বেরিয়ে এলো একটা অস্ফুট ভাবে শব্দ, যেন মরার গন্ধ পেয়ে রক্ত চঞ্চল হয়ে উঠল। সঙ্গে চলার গতিবিধিও খানিকটা বেড়ে গেল। বেশি দেরি করা চলবে না। যদিও এই সময় এই দিকটাতে কেউ আসবে না, তবুও সতর্ক থাকতে হবে। কথাটা ভেবেই লোকটা তাড়াতাড়ি টানতে টানতে মৃতদেহটা নিয়ে এলো পাড়ে। তারপর প্রথমে নিজে শুকোনোর জন্য উঠল, এরপর টেনে হিঁচড়ে মৃতদেহটাকে তুলে আনলো। কোনো দিকে তাকানোর সময় নেই। জলে ডুবে এমনিতেই মৃতদেহটা খানিক নরম হয়েছিল, আর তার উপর হাতের আঙুল ভেদ করে বেরিয়ে এসেছে বড় বড় হিংস্র পশুর মতো নখ। তার এক থাবায় বেশ খানিকটা মাংস খুলে এলো মৃতদেহ থেকে। কয়েক যুগের ক্ষুধার্ত হিংস্র পশুর মতো মাংসগুলো খেতে শুরু করলো লোকটা। পরনের ধুতিটা পড়ে রইল পাশেই। পুরো মৃতদেহটার অর্ধেক সাবার করতে খুব বেশি সময় লাগলো না। মৃত মানুষটার শরীরের মাংস খাওয়ার পর একটা তৃপ্তির ঢেঁকুর তুলল লোকটা। চোখে মুখেও একটা উজ্জ্বলতা খেলা করছে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পাশে পড়ে থাকা ধুতিটা তুলে নিল হাতে। তারপর সেটা নিজের উন্মুক্ত দেহে জড়িয়ে নিল। আবারও একবার সতর্ক দৃষ্টি রাখল চারিদিকে। দূরে 2-1 লোক দেখা যাচ্ছে, তবে কাছে কুলে কাউকেই দেখতে পেল না। না, বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না। ধীরে ধীরে গ্রামের রাস্তার দিকে হাঁটা শুরু করলো লোকটা। মৃতদেহের বাকি অংশ পড়ে রইল সেখানেই। সেদিকে একবার ফিরেও তাকালো না সে। দ্রুত পায়ে হেঁটে চলল আলপথে। তারপর দেখতে দেখতে মিলিয়ে গেল দূরে। সন্ধ্যার সময় গুটিকতক ছোকরা মিলে পাড়ার ক্লাবে বসে আড্ডা দেয়। আজও তার ব্যতিক্রম হয়নি। সন্ধ্যা হতে না হতেই সবাই এসে হাজির। কেবল সঞ্জয়ের কোনো দেখা নেই। সবাই যখন সেই কথাই বলছে, হঠাৎই বৃষ্টিতে ভিজতে ভিজতে সঞ্জয় এসে হাজির। এসেই বলল, হ্যাঁ রে, খবরটা শুনেছিস তোরা? খবর? কই না তো, কি খবর? আরে ওই যে নদীর দিকটায় একটা আধ খাওয়া মরা পাওয়া গেছে, সেই খবর। সে আর নতুন কি, এমন খবর তো প্রায় শোনা যায়, আর বর্ষার সময় তো আরো বেশি। এ আবার নতুন কি? কথাটা সত্যি। প্রায়ই শোনা যায় নদীর জলে মরা ভেসে এসে ঘাটে লেগেছে। আর বর্ষাকালে সেটা আরো বেড়ে যায়, কারণ একে তো বর্ষাকাল, অনেক সময়ই দেখা যায় মরা পোড়ানোর সুযোগটাও পাওয়া যাচ্ছে না। তখন বাধ্য হয়ে মৃতদেহ ভেলায় করে ভাসিয়ে দেয় নদীতে। এটা কিন্তু কেবল হিন্দুদের ক্ষেত্রেই ঘটে এমনটা নয়। অনেক সময় দেখা যায় মুসলমানের মরাও ভেসে আসে এই নদীতে। কারণ একটাই, বর্ষায় চারদিকটা জলে ভরপুর। নিচু এলাকাগুলো তো হয়ে ওঠে ছোটখাটো খাল বিলের মতো। মরাকে আর মাটি দেওয়া সম্ভব হয় না, তাই মাঝে মাঝে মরা ভাসিয়ে দিতে হয়। কথাটা শুনে সঞ্জয় বলল, মরা তো আসেই, সে তো আমিও জানি,
কিন্তু আধ খাওয়া মরা আসার কথা শুনেছিস কখনো? অমলদা মানে অমলবাবু এতক্ষণ ঘরের এক কোণে বসে চুপচাপ বিড়ি টানছিলেন। ছোটদের সঙ্গে তার ওঠা বসা থাকলেও প্রয়োজনের বেশি কথা বলেন না, কিন্তু এবার বললেন, হয়তো মরাটা ভাসতে ভাসতে কোনো গাছের গুঁড়িতে এসে আটকে ছিল, তখন সেটা শিয়াল বা অন্য কোনো জীবজন্তু টেনে তুলে অর্ধেকটা খেয়ে নিয়েছে। অমলবাবুর কথাতে বেশ খানিকটা যুক্তি থাকলেও সঞ্জয়ের বোধহয় সেটা মনের মতো মনে হলো না। বলল, না অমলদা, এটা শেয়াল কুকুরের কাজ নয় গো। তো কার কাজ তোর? বিধুর এমন মন্তব্যের পর সবাই একসঙ্গে হো হো করে হেসে উঠল। কেবল যিনি তখনও চুপচাপ বসে থাকলেন তিনি হলেন অমল বসু। সবাইকে চুপ করতে বলে হাতের একেবারে শেষ হয়ে আসা বিড়িতে আরেকটা টান দিয়ে গম্ভীর স্বরে বললেন, ঘটনাটা খুলে বল তো। সঞ্জয় এবার অতি উৎসাহের সঙ্গে পুরো ঘটনাটা বলতে শুরু করলো। যা বলল তা ঠিক এই রকম। বিকেলবেলা, আকাশ একেবারে পরিষ্কার। রাতের আগে বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে না। দেখে লোকজন কাজে বেরিয়েছিল। একদল লোক ছুটল নদীতে মাছ ধরার জন্য। তারাই গিয়ে প্রথমে দেখতে পায় জিনিসটাকে। দূর থেকে খুব ভালো বুঝতে না পেরে কাছে গিয়ে দেখে একটা আধ খাওয়া মরা পড়ে আছে নদীর কিনারে কাছটায়। পেট থেকে নাড়ি ভুঁড়ি বের হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। তাদের মতে তারা সকালেও এখানে মাছ ধরতে এসেছিল, কিন্তু তখন এমন কিছু দেখেনি। শেয়াল কুকুর বা জীবজন্তুর কাজ নয়, কারণ সেটা হলে আশেপাশে পায়ের দাগ থাকত, নেই। তাছাড়া দুপুরের পর বৃষ্টি হয়নি যে জলে ধুয়ে যাবে, কিন্তু পায়ের দাগ কয়েকটা ছিল, আর সেটা হলো মানুষের। আর সেটা আধ খাওয়া ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের কাছেই। সঞ্জয়ের সব কথা শুনে অমল বসু বললেন, মানুষের পায়ের দাগ? ঘটনাটা তো বেশ জটিল বলে মনে হচ্ছে। এমনিতেই সঞ্জয়কে কেউই খুব একটা পাত্তা দেয় না, কিন্তু অমল বসুর কথা শুনে সঞ্জয় অতি উৎসাহে বলল, আমিও তো সেটাই বলছি। মানুষের পায়ের দাগ থাকবে কেন? আর যারা দাগগুলো দেখেছে সবাই একই কথা বলছে যে বৃষ্টি হওয়ার পরই কেউ গিয়েছিল সেখানে। আচ্ছা অমলদা, তোমার কি মনে হয়? শেষ কথাটা বলেই অতি আগ্রহে অমল বসুর দিকে তাকালো সঞ্জয়। অমল বসু কিন্তু তখনই জবাব দিলেন না, বরং তার আগে বুকের পকেট থেকে একটা বিড়ি বের করে জ্বালিয়ে মুখ ভর্তি ধোঁয়া নিয়ে কুণ্ডলী আকারে ছাড়তে ছাড়তে বেশ গম্ভীর স্বরে বললেন, এখনই তো বলা যাচ্ছে না রে সঞ্জু, তবে ভাবতে হবে, বুঝলি? আর আগে বল, তুই এত খবর পেলি কোত্থেকে? কই, আমি তো শুনিনি ঘটনাটা। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি জানতেও পারলাম না। বাকিরা ঘরের মাঝখানটায় বসে তখনও তাসই খেলছিল। কেউ কেউ হয়তো একটু আধটু শুনছিল ওদের কথা, কিন্তু মনোযোগ সেই খেলার দিকেই। এবার অমল বসুর এমন কথা শুনে বিধু মানে বিধানচন্দ্র একটা গোলাম বাকি তিনজনের ফেলা তাসের কার্ডের উপর সশব্দে ফেলে দিতে দিতে বলল, এই অমলদা, তুমি কিন্তু আবার সঞ্জুর সব কথা বিশ্বাস করো না। নিশ্চয়ই আজ আমাদের গুল মারতে এসছে। এটা সত্যি যে সঞ্জয় মাঝে মধ্যেই মনগড়া সব আজগুবি ঘটনা এমন করে রসিয়ে বর্ণনা করে যা বিশ্বাস না করে থাকা যায় না। কিন্তু যখন ঘটনাটা পরখ করে দেখা হয় তখন দেখা যায় ঘটনাটা সত্য হলেও তার ৯৯ ভাগই ওর নিজের বানানো। এই কারণেই মাঝে মাঝে অমল বসু বলেন, সঞ্জু, তুই বরং সাহিত্যিক হয়ে যা, বুঝলি? রসিয়ে গল্প লিখবি, দেখবি বেশ নাম করবি এক সময়। কিন্তু আজ এমনটা ঘটল না। বরং অমল বসু নিজেই সঞ্জয়ের এমন উদ্ভট কথায় বেশ ভাবনাতেই পড়ে গেলেন মনে হলো।
ঘরের এক কোণে বসে একটার পর একটা বিড়ি টানতে লাগলেন। বাকিদের কিন্তু সেদিকে নজর নেই, ওদের নজর কার্ডের দিকে। ক্লাবে এই একটা খেলাই চলে আসে, আর সেটা হলো তাস। জুয়াতে নয়, এমনিতেই। কাজ না থাকলে যা হয় আর কি। সবার মন যখন সেখানে, অমল বসু হঠাৎ বলে উঠলেন, বুঝলি সঞ্জু, অনেক যোগ গুণ ভাগ করে যা বুঝলাম তা হলো ঘটনাটা মোটেও এড়িয়ে যাওয়ার মতো নয়, ভালো করে খতিয়ে দেখতে হবে। অমল বসুর এই কথা শুনে কারো মনই আর তাসে রইল না। কারণ সবাই জানে অমল বসু বেশি কথার মানুষ নয়, আর তাছাড়া অযথা কোনো বিষয় নিয়ে ভাবার লোকও সে নয়। যা বলেন ভেবে চিন্তে হিসেব করেই বলেন। ওর এমন কথা শুনে সঞ্জয় বলল, তাহলে এখন কি করবে? কি করব তা তো জানি না, তবে হ্যাঁ, আগে দেখতে হবে কাজটা কিসের হতে পারে। নরখাদক? নরখাদক? তা হতে পারে। অমল বসুর এই কথা শুনে সবাই অবাক। কি বলছেন উনি? নরখাদক? এও কি সম্ভব নাকি? প্রশ্নটা অবশ্য বিধুই করল, আর করতেই অমলদা আবার সেই একই গম্ভীর স্বরে বললেন, কেন কেন হতে পারে না? তাছাড়া নরখাদক সত্যিই হয়। এরা মৃত মানুষের মাংস খায়, কখনো কখনো সুযোগ দেখে জীবিতদেরও ছেড়ে দেয় না। মোট কথা তাদের কাঁচা মাংস হলেই চলে। অমল বসুর এই কথা শুনে সবাই একটু নড়ে চড়েই বসল। সবার বুকের ভেতরই ঢিপ ঢিপ করছে। সবাই মুখ তুলে তাকিয়ে আছে চশমা পড়া মানুষটার দিকে। মানুষটা যে আরো কিছু বলবে এমনটাই সবাই আশা করেছিল, কিন্তু না, এই বিষয়ে আর কিছুই বললেন না অমল বসু। পকেট থেকে আরেকটা বিড়ি বের করে ধরাতে ধরাতে বললেন, আজ তাহলে আমি উঠি, বুঝলি? অনেক রাত হলো, বৃষ্টিটা একটু থেমেছে, এই ফাঁকে বাড়ি যাওয়াটাই ভালো। তোরাও বাড়ি যাবে, সে রাত করিস না। যা বুঝলাম দিনকাল খুব একটা ভালো নয়। শেষের কথাগুলো বলতে বলতে বসা থেকে উঠে দাঁড়ালেন অমল বসু। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন দরজার দিকে। কি যেন একটা ভেবে আবার পেছন ফিরে তাকালেন। একটু চিন্তা করে বললেন, বিধু, বলছি সকাল সকাল একটু আমার বাড়ি আসিস তো, কাজ আছে। এরপর আর থাকা যায় না। একে একে ক্লাব ঘরটা ফাঁকা হয়ে গেল। সত্যি এই ফাঁকে বাড়ি যাওয়াই ভালো। বৃষ্টি যদিও থেমেছে, কিন্তু আকাশে এখনো কালো মেঘ। কখন হুট করেই বৃষ্টি আসবে বলা যায় না। পরের দিন সকালবেলা বিধু যখন অমল বসুর বাড়ি গিয়ে পৌঁছল, তখন সে দেখল তিনি বিছানার উপর চিত হয়ে শুয়ে আছেন। হাতে একটা জ্বলন্ত বিড়ি পুড়ে যাচ্ছে আপনা আপনি। পুরো বিছানায় নানা ধরনের কাগজ ছড়িয়ে ছিটিয়ে রাখা। মনে হলো তিনি কিছু একটা খুঁজছেন এই সব কাগজের মধ্যে থেকে। এলি, তোর জন্যই অপেক্ষা করছিলাম। চল, এমনিতেই দেরি হয়ে গেছে। কথাটা শুনে বিধু একটু অবাকই হলো। লোকটা কি চোখ বন্ধ করেও দেখতে পায় নাকি? বিধু দিব্যি দেখছে লোকটা এখনো একইভাবে চোখ বন্ধ করেই শুয়ে আছে। প্রশ্ন করল বিধু, বুঝলে কিভাবে যে আমি এসেছি? তুমি তো চোখ বন্ধ করেছিলে, তাই না? অমল বসু উঠতে উঠতে বললেন, তা বোঝা যায়, বোঝা যায়। কিন্তু কোথায় যাবে বললে না তো? সারা রাত অনেক ঘাঁটাঘাঁটি করলাম, বুঝলি। যা দেখলাম সঞ্জু খুব একটা বানিয়ে বলেনি। এমন নরখাদক সত্যিই হয়। এরা আসলে নিম্ন শ্রেণীর পিশাচ। এদের খাদ্য সাধারণত নোংরা পচা বাসি জিনিস। এই ধর মরা পচা গলে যাওয়া মানুষ, কিংবা জীবজন্তুর মাংস, কাঁচা মাছ,
এক কথায় যেসব খাদ্য মানুষের খেতে রুচিতে বাঁধে সেই সবই এদের পছন্দের খাবার। অমলবাবুর এই কথা শুনে বিধুর বুকটা একটু ধক করে উঠল। পিশাচ! বইয়ে বা উপন্যাসে বেশ কয়েকবার পিশাচের নাম শুনেছে বিধু। এখনো তো একটা বই রাখা আছে ওর বইয়ের আলমারিতে, কিন্তু অমলদা কোথায় যাবে সেটা তো বলল না। প্রশ্নটা আবারও একবার করল বিধু। জবাবে অমল বসু একটু হেসে বললেন, পিশাচটাকে ধরতে হবে বুঝলি, নয়তো কখন কি করে বসে বলা তো যায় না। অমল বসু হাঁটছেন, তার ঠিক পেছন পেছন বিধু। তার যেন বিশ্বাসই হচ্ছে না কথাটা। পিশাচ ধরতে যাচ্ছে তারা। বইতে পড়েছে বিধু, পিশাচ দেখতে যেমন ভয়ঙ্কর, তাদের কার্যকলাপ তার থেকেও বেশি ভয়ঙ্কর। জেনে শুনে এমন বিপদে পড়তে কেই বা চাইবে? তাছাড়া পিশাচটা আছেই বা কোথায়? কেবল সঞ্জুদার কথা শুনে এমন একটা অভিযানে যাওয়া তো বড়ই নির্বুদ্ধিতার পরিচয়। কিন্তু অমলদা যখন বলেছে, তার কথা তো সরাসরি অমান্য করা যায় না। বিধু আমতা আমতা করে বলল, অমলদা, বলছি গতকাল একটা বই পড়লাম বুঝলে, পিশাচ সম্পর্কে, যেখানে লেখা আছে পিশাচেরা নাকি বহুরূপী হয়। তাছাড়া তারা যেমন ভয়ঙ্কর দেখতে, ঠিক তেমনই তাদের কার্যকলাপও ভয়ঙ্কর। ওদের সাথে লাগা আর মৃত্যুর দুয়ারে পা রাখা নাকি একই কথা। তা কথাটা সত্যি? বিধুর কথা শুনে অমল বসু একটু হাসলেন, বললেন, কেন, তোর বুঝি ভয় করছে খুব? ভয় করছে? হ্যাঁ, তা তো একটু করবেই। তাছাড়া এটা তো ভয় পাওয়ার মতোই কাজ। কিন্তু সেটা তো আর মুখ ফুটে বলা চলে না। সাহসী ছেলে হিসেবে পাড়ায় বিধুর বেশ নামডাক আছে। এখন যদি বা সে বলে যে হ্যাঁ ভয় করছে, তাহলে তো সেটা ভারী লজ্জার বিষয়। বিধু বলল, না, ভয় ঠিক নয়, কিন্তু মানে ব্যাপারটা বোঝো। আমরা তো জানি না যে পিশাচটা দেখতে কেমন, তাছাড়া কোথায় থাকে সেটাও তো জানা নেই। তাই শোন, আমি তোকে যে শ্রেণীর পিশাচের কথা বললাম তারা সাধারণত মানুষের মতোই হয়ে থাকে। এই যেমন আমাকে দেখ, আমাকে কি তোর পিশাচ বলে মনে হচ্ছে? হচ্ছে না তো? ঠিক তেমনি তাদেরকেও দেখলে সাধারণ মানুষ বলেই ভুল হয়। কিন্তু সেই সাধারণ মানুষের মাঝেই লুকিয়ে থাকে পিশাচের বৈশিষ্ট্য। আসলে এরা কেবল খাবারের দিকটা থেকেই পিশাচের লক্ষণগুলো পেয়েছে। বললাম না, নিম্ন শ্রেণীর পিশাচ। এদের তেমন কোনো ক্ষমতা নেই বলেই এমন নোংরা খাদ্য খায়। জীবন্ত শিকার ধরে খাওয়ার শক্তিই নেই এদের। তবে হ্যাঁ, কোনো কোনো নিম্ন শ্রেণীর পিশাচ কিছুটা শক্তিশালী হয় ঠিকই, কিন্তু সেটাও মানুষেরই মতন। দেখিস না, কিছু কিছু মানুষের গায়ে বেজায় শক্তি হয়ে থাকে, ঠিক ওরকম। কথাটা শুনে বিধু খানিকটা সাহস পায় মনে। বলে, তা এই পিশাচ বইয়ের পিশাচের মতো ভয়ঙ্কর নয় বলছো? মানে এরা নিজের রূপও বদলাতে পারে না? না, তা পারে না। আর পারে না বলেই এরা ভয়ঙ্কর নয়। কেবল খাদ্যটা মানুষের মতো খেতে পারে না, নোংরা আর পচা বাসি খাবার খায় বলেই এদেরকে সবাই পিশাচ বলে। কিন্তু কাজের কাজ কিছুই করতে পারে না। তবে হ্যাঁ, তাই বলে এদেরকে দুর্বল ভাবলে বড্ড বোকামি করা হবে। কারণ মানুষও কিন্তু মানুষ খুন করে। ওরাও রেগে গেলে বা কেউ তাদের উপর আক্রমণ করলে খুন টুন করে বসে। তাই সাবধান। আমার অনুমান যদি সত্যি হয় তাহলে দেখা যাবে। বেশি কথা বলিস না, তাড়াতাড়ি পা চালা। আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তার আগেই কাজটা সেরে নিতে হবে, বুঝলি? বেশ কিছুক্ষণ হাঁটার পর ওরা একটা আধচালা মাটির বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির সামনে এসেই হাঁক ছাড়লেন অমল বসু। সাধনদা, ও সাধনদা, বাড়ি আছো নাকি?
ও সাধনদা, কে? ভেতরে এসো, ভেতরে এসো। আমি অমল, বাইরে এসো, কথা আছে। ও অমল নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটু পরই একটা মাঝবয়সী গোছের লোক বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে। বেশি সময় নষ্ট না করেই অমল বসু বললেন, কালকে কি যেন বলছিলে? কই না তো, কিছু মনে পড়ছে না তো। আরে ওই যে দুপুরবেলা তুমি নদীর ঘাটের দিকে যাচ্ছিলে, একটা লোককে নাকি সেদিক থেকে আসতে দেখলে, মনে নেই? লোকটা এবার ফিসফিস করে বলল, ও সে কথা। আরে শুনলাম কাল নাকি নদীর ধারে একটা আধ খাওয়া মরা পাওয়া গেছে। কথাটা সত্যি নাকি রে? সেটা বাদ দাও, পরে শোনোক্ষণ। আগে যেটা বলছি সেটার উত্তর দাও। আরে সেটা আজব ঘটনা। বুঝলি, আমি যাচ্ছিলাম ওই নদীর দিকে, ভাবলাম বৃষ্টিটা যখন থামলো তখন একটু ঘুরেই আসি। এবার নাকি নদীতে বেশ বড় বড় মাছ এসেছে। যেতেই দেখি ওই পাড়ার ওই কিশোরের কোন সম্পর্কের এক আত্মীয় এসেছে না। আরে বল না, নামটা বল না, কি যেন নাম? ওই যে রঘুনাথ। সে দ্রুত পায়ে হেঁটে আসছে সেদিক থেকে। ভাবলাম হয়তো কোনো কাজে গিয়েছিল। কাছে আসতেই প্রশ্ন করলাম, ঘটনা কি? হ্যাঁ, এত হন্তদন্ত করে কোথায় যাচ্ছ? দেখো তো কাণ্ড, আমার প্রশ্নের উত্তর তো দিলই না, বরং আমাকে দেখেই যেন ভূত দেখার জোগাড়। তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলে গেল। আর যাওয়ার সময় বুঝলি গা থেকে কিরকম বোটকা বিশ্রী একটা গন্ধ আসছিল, কি বলবো তোকে। হ্যাঁ রে অমল, কি হয়েছে বলতো? না, কিছু না। কথাটা বলেই হনহন করে হাঁটা শুরু করলেন অমল বসু। তারপর কি যেন একটা ভেবে থমকে দাঁড়ালেন। বললেন, এবার দেখা হলে দূরে দূরে থেকো। আর হ্যাঁ, এইসব কাউকে বলে বেড়াতে যেও না। কথাগুলো বলেই আবারও হনহন করে হাঁটা শুরু করলেন অমল বসু। তার পিছন পিছন বিধু। কিছুই ঢুকছিল না তার মাথায়। রঘুনাথ মিশ্র মানে কিশোরের কাকা, নিজের নয়, দুঃসম্পর্কের। লোকটার সঙ্গে এর আগেও দেখা হয়েছিল বিধুর। বেশ ভালো ব্যবহার, সবসময় মুখে একটা হাসি ফুটিয়ে রাখে। ছোট হোক বা বড়, সবার সঙ্গেই বেশ হেসে হেসেই কথা বলে। বিধুর সঙ্গেও তো কথা হয়েছে। কথায় কথায় জেনেছে লোকটা কলকাতায় থাকে, কি যেন একটা বড় চাকরিও করে শুনেছেও। কয়েকদিন হলো ভাইয়ের বাড়িতে এসেছে লোকটা। এত ভালো একটা মানুষ পিশাচ! কথাটা যেন বিশ্বাসই হতে চায় না বিধুর। কথাগুলো অমল বসুকে বলতেই তিনি ভুরু কুঁচকে তাকালেন বিধুর দিকে। জিজ্ঞেস করলেন, তোর সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে তো। তা কি নিয়ে কথা হলো? লোকটা ভারী পণ্ডিত মানুষ, বুঝলে। তাছাড়া আমাকে তো সেদিন বলল যে আমার যদি কোনো গল্পের বই লাগে তাহলে যেন আমি তার কাছ থেকে গিয়ে নিয়ে আসি। তোকে বললো এই কথা? তাহলে তো হয়েই গেল। কি হয়ে গেল? আরে হুট করেই তো একটা লোকের সাথে দেখা করা যায় না কারণ ছাড়া। এখন গিয়ে বলবি বই নিতে এসেছিস, ব্যাস। আর এই সুযোগে আমার কাজটাও সেরে ফেলবো। মানে তুমি আমার সাথে যাবে না? তো এখন তোর সাথে কে যাচ্ছে? ভূত? আরে পাগল, তুই যাবি বাড়ির সামনে দিয়ে আর আমি যাব পিছন দিয়ে। অমলদা, লোকটা যদি সত্যিই পিশাচ হয়? আরে দূর, কিচ্ছু হবে না। তাছাড়া তুই তো বললি লোকটা খুব ভালো। না তা ভালো, কিন্তু তুমি যে বললে। কথা বলতে বলতে বিধুরা যখন কিশোরদের বাড়ির সামনে দাঁড়ালো তখন অমলদা ফিসফিস করে বললেন, আমি না আসা পর্যন্ত আটকে রাখিস। কথাটা বলেই দ্রুত বাড়ির পিছন দিকে হাঁটা শুরু করলেন অমল বসু। বিধু দাঁড়িয়ে রইল একা, বুকের ভেতর ধুকপুক করছে। অমলদা যদিও এখনো এমন কিছু বলেনি এই লোকটা সম্পর্কে, কিন্তু সত্যিই যদি রঘুনাথ বাবু পিশাচ হন তখন এই সব কথাই ভাবছিল। হঠাৎ বাড়ির উল্টো দিক থেকে কারোর মুখে নিজের নামটা শুনেই চমকে সেদিকে তাকায় বিধু। আরে আরে তুমি বিধান না?
কিশোরের বন্ধু তো, তাই না? বিধু দেখল, হ্যাঁ, লোকটা তার দিকে এগিয়ে আসছে, মুখে একটা হাসি। মনে মনে নিজেকে শক্ত করল বিধু। দিব্যি ভালো মানুষের মতোই তো মনে হচ্ছে। এই লোক পিশাচ হয় কিভাবে? আর হাতে ওটা কি? একটা ছাগল। ছাগল কেন? তবে কি ছাগলটা সে কাঁচাই খাবে? বিধু এক নজরে ছাগলটার দিকে তাকিয়ে থাকাতে লোকটা হয়তো বুঝতে পেরেই একটু হেসে বলল, ও, এটা এটা আমার ছাগল, সব সময় আমার সাথেই থাকে। তা বললে না তো এখানে কি করছো? বিধু অনেক কষ্টে আমতা আমতা করে বলে, ওই যে সেদিন বললেন না যে বই লাগলে আপনাকে জানাতে, তাই ভাবলাম। ও, এই কথা। তা বাইরে কেন? চলো ভেতরে চলো, ইচ্ছে মতো বই বেছে নেবে, চলো। ভেতরে যেতে বলছে লোকটা। বিধুর বুকের ধুকপুকানিটা আরো খানিকটা বেড়ে যায় কথাটা শুনে। একটু উঁচু স্বরেই বলে, না না, ঠিক আছে ঠিক আছে, আপনি একটা দিলেই হবে। লোকটা বিধুর হঠাৎ এমন আচরণে একটু অপ্রস্তুতি হয়ে পড়ল, কিন্তু বিধু কিছু বুঝে ওঠার আগেই নিজেকে সামলে নিয়ে বলল, বলছো? বেশ, তবে তাই হোক। তুমি জানো কিসে পড়ো বলেছিলে? মাধ্যমিক। রাতে তোমাদের ক্লাবে উঁকি দিয়ে দেখলাম বসে বসে কাঠ খেলছো। এই বয়সে কাঠ খেলা ভালো নয়। বিধু মাথা নিচু করে শুনছিল রঘুনাথ বাবুর কথা। বুকের ভেতর তোলপাড় করছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। যদিও অমল বসু এখনো নিশ্চিত করে কিছুই বলেননি, তবুও বলা তো যায় না। যদি লোকটা সত্যিই পিশাচ হয় তখন? অমলদা এখনো কেন আসছে না? বিধু আশেপাশে তাকায়, না, কেউ নেই। কাউকে খুঁজছো? প্রশ্নটা শুনে চমকে ওঠে বিধু। আমতা আমতা করে বলে, বাড়িতে কাউকে দেখছি না যে। কিশোর নেই? না তো। তুমি জানো না কিশোর কয়েকদিনের জন্য তার মামার বাড়িতে গেছে। ওর বাবা মাও তো গেছে। এবারে বিধুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তার মানে বাড়িতে কেউই নেই। তাহলে অমলদা কোথায় গেল? আর এত সময় ধরে কি বা করছে সে? এখনো কেন আসছে না? অমলদা তো বলল যে তাড়াতাড়ি আসবে। ধীরে ধীরে করুণ দৃষ্টিতে আরো একবার বাড়িটার দিকে তাকায় বিধু। বই নেবে না? আমি কি আমার পছন্দ মতো বই নিয়ে আসবো? না না, আর একটু থাকুন না এখানে, আপনার সাথে কথা বলতে তো ভালোই লাগছে। আর তাছাড়া বই না হয় পরে নেওয়া যাবে খন। যদিও কথাটা তাড়াহুড়ো করেই বলল বিধু, তবুও বলার সময় বেশ কয়েকবার গলাটা কেঁপে উঠল ওর। অমলদা বলেছে তার যতক্ষণ কাজ শেষ না হবে ততক্ষণ যেন লোকটাকে নানা কথায় ভুলিয়ে আটকে রাখে বিধু। কিন্তু আর কতক্ষণ? সময় যেন থমকে গেছে ওর। আরে বিধু, এইখানে কি করছিস? এই তো অমলদা, তুমি এখানে কেন? যদিও বিধু জানে, আর জানবারই তো কথা, কারণ তারা তো দুজন একসঙ্গেই এসেছে এখানে। কিন্তু সে কথা তো আর সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে বুঝতে দেওয়া চলবে না। অমল বসু ততক্ষণে ওর পাশে এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়েই হাসি মুখে প্রশ্ন করল, আপনি বোধহয় কিশোরের কাকা, তাই না? আগে হ্যাঁ। প্রশ্নটা করেই তার নজর চলে গিয়েছিল লোকটার পাশে দাঁড়িয়ে থাকা ছাগলটার দিকে। সেটা দেখে লোকটা হাসি মুখে বলল, আমার বেশ পোষা। আর তাছাড়া কলকাতাতে এই জাতের ছাগলের বেশ কদর আছে। এতক্ষণ ছাগলটার দিকে ভালো করে নজর দিল বিধু। সত্যি ছাগলটা বেশ বড়, কানগুলো ঝুলে পড়েছে,
অমল বসু এগিয়ে গেলেন ছাগলটার দিকে। পরম স্নেহের হাত বুলিয়ে দিতে লাগলেন জন্তুটার গায়ে। আর তারপরই যা ঘটল সেটা একেবারেই কল্পনা করেনি বিধু। অমলদা হঠাৎই জোরে একটা লাথি কষিয়ে দিল ছাগলটার গায়ে, আর সেই আঘাতে জোরে ডেকে উঠল ছাগলটা। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটে গেল যে বিধু কিংবা রঘুনাথ বাবু দুজনের কেউই বুঝতে পারেননি পূর্ব মুহূর্তে। বিধু 1 সেকেন্ডের জন্য দেখল অমল বসু ছাগলটাকে সজোরে আঘাত করার সঙ্গে সঙ্গেই দপ করে উঠল রঘুনাথ বাবুর 2 চোখ। ঠিক যেমন রাতের বেলা জ্বলে ওঠে শেয়ালের চোখ, তেমনি মনে হলো অমল বসু ছাগলটাকে নয় বরং তাকেই লাথি কষিয়ে দিয়েছেন। মুখটা ব্যথায় কুঁকিয়ে আসলো একটুখানির জন্য। বিধু হতবাক। অমল বসুর থেকে এমন আচরণ সে কখনোই আশা করেনি। তাছাড়া তিনি তো এমন মানুষ নন। তাহলে হঠাৎ এমন আচরণটা করছেনই বা কেন? রঘুনাথ বাবু কিন্তু কিছু বললেন না, কেবল মুখটা ভার করে গম্ভীর স্বরে বললেন, ও বলা জীব, তাদের সাথে এমন আচরণ করা ঠিক নয়। না না, আমি 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 দুঃখিত, কিছু মনে করবেন না। আসলে আমি ঠিক বুঝতে পারিনি। হুট করে ছাগলটা এমন করে লাফ দিয়ে উঠলো, একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম। আশা করি আপনি কিছু মনে করবেন না। এই বিধু, তুই যাবি নাকি আমার সাথে? গেলে চল। দ্রুত বিনয়ের স্বরে কথাগুলো বলেই বিধুর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন অমল বসু। বিধু বলল, হ্যাঁ অমলদা, যাব। অমলদা ততক্ষণে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। এখন বিধুও দ্রুত পা চালিয়ে ওর সঙ্গ ধরল। বিধু কিছু বলার আগেই তিনি বললেন, দেখলি? চোখটা জ্বলে উঠেছিল দপ করে, মুখটাও কেমন যেন হয়ে গেছিল। হবারই তো কথা। অমল বসু কিন্তু আর কোনো কথা বললেন না। পুরো রাস্তাটা কি যেন ভাবতে ভাবতেই হেঁটে চললেন আপন মনে। কিন্তু বিধুর মনে অনেক প্রশ্ন। সবগুলো প্রশ্নের উত্তর তার দরকার, কিন্তু অমল বসুর এমন নীরবতা দেখে প্রশ্নও করতে পারছে না সে। ওরা যখন নিজেদের গ্রামে পৌঁছল তখন বিধু বলল, অমলদা, কি বুঝলে? দ্বিতীয় সত্তা। প্রতিদিনের মতো সেদিনও সন্ধ্যায় সবাই ক্লাবে হাজির। কেবল যে মানুষটা আসেননি তিনি হলেন অমল বসু। সবাই নিজেদের মধ্যে গল্প গুজব করলেও বিধুর মন সেদিকে নেই। ওর চোখ বারবার দরজার দিকে যাচ্ছে, মনে মনে বলছে, অমলদা এখনো কেন আসছে না? সকালে তো কিছুই বলল না, কেবল কি যেন বলল, দ্বিতীয় সত্তা। এই দ্বিতীয় সত্তার অর্থটাই বা কি? আরও বেশ কিছুটা সময় কেটে গেল। তখন হঠাৎ বিধু দেখল, ওই তো অমলদা আসছে। ওর মন চঞ্চল হয়ে উঠল। অমল বসু ক্লাব ঘরে ঢুকেই প্রতিদিনের মতোই এক কোণে গিয়ে বসে পড়লেন। বিধুও গিয়ে বসল ওর পাশে। তিনি কিন্তু বিধুর দিকে তাকালেনও না। মনে হচ্ছে কি যেন একটা ভাবছেন। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎই গম্ভীর গলায় বলে উঠলেন, লোকটা রাক্ষস না খোক্ষস কিচ্ছু বোঝা যাচ্ছে না, বুঝলি? মানে তুমি না বললে পিশাচ? প্রশ্ন করল বিধু। অমল বসু বিধুর দিকে তাকিয়ে বললেন, বললাম না কিছুই বোঝা যাচ্ছে না, বড় জটিল লাগছে সবকিছু, ঠিক বুঝে উঠতে পারছি না। তাহলে এখন উপায়? অমল বসু কিন্তু এ প্রশ্নের কোনো উত্তরই দিলেন না। এক মনে কি যেন হিসেব করতে লাগলেন, কিন্তু বিধুর মন স্থির নয়। তার মনে অনেক প্রশ্ন, অথচ অমলদা তাকে কিছুই বলছে না। অমলদা, কি? বলছি, লোকটার মধ্যে কি সত্যি ভয়ঙ্কর কিছু আছে? নেই বলেছি কখনো, কেবল বুঝতে পারছি না যে ঠিক কি আছে। তুমি তো সকালে গেলে, কিছু দেখলে? না, তেমন কিছু নয়,
ভেবেছিলাম বাড়ির পাশে পচা হাড়গোড় দেখতে পাবো, সেগুলোর কিছুই নেই। লোকটা ভারী চালাক। হাড়? কথাটা একটু জোরেই বেরিয়ে এলো বিধুর মুখ থেকে। এতক্ষণ বাকি ছেলেরা নিজেদের মধ্যে গল্প করছিল, কেউ বা তাস খেলছিল। এবার তাদের সবার নজর বিধুর দিকে। অমল বসু ধীরে ধীরে বললেন, যাবি নাকি আজ কোথায়? কিশোরদের বাড়ির দিকে? আমার বিশ্বাস লোকটা নিশ্চয়ই রাতে বের হবে, আর বের হয়ে কি করে সেটাই দেখতে যাব। যাবি? অমল বসুর মুখে এমন কথা শুনে বিধুর হাড় হিম হয়ে গেল। লোকটা যে ভয়ঙ্কর সেটা জেনেও অমলদা চাইছে রাতে যেতে। পিশাচ না হোক, রাক্ষসও তো হতে পারে। পিশাচ আর রাক্ষসের মধ্যে কোনো তফাৎ আছে কি জানে না বিধু, কিন্তু যা বুঝল তাতে ওর শরীর ঘামতে শুরু করে দিয়েছে এরই মধ্যে। বিধু ধরা গলায় বলল, পাগল হলে নাকি? অমন একজন ভয়ঙ্কর লোকের কাছে তুমি রাত্রে যাবে? কাছে যাব কে বলল? দূর থেকে দেখব। কিন্তু আমি যে শুনেছি ওরা অনেক দূর থেকেও মানুষের গন্ধ পায়। অমল বসু ধীরে ধীরে তাকালেন বিধুর দিকে, তারপর বললেন, ভয় করছে? আবারও সেই একই প্রশ্ন। ভয় করবে নাই বা কেন? তাছাড়া তখন না হয় দিন ছিল, কিন্তু তাই বলে রাতে? বিধু ওর দিদিমার কাছে শুনেছে, তিনি বলতেন, ভূত প্রেতরা দিনের বেলায় মানুষের কোনো ক্ষতি করতে পারে না রে। ওদের শক্তি আসে রাতে, আর যত রাত বাড়ে ওদের শক্তিও ততই বাড়ে। দিদিমার কথাটা মনে পড়ল বিধুর। বুকের ভেতর কেমন যেন ধুকপুক শব্দ করছে। আমতা আমতা করে বলল, হ্যাঁ যাব। আচ্ছা ঠিক আছে, যখন যাব আমি তোকে ডেকে নেব। কথাটা বলেই পকেট থেকে একটা বিড়ি বের করলেন অমল বসু। তারপর সেটাতে আগুন দিয়ে টানতে টানতে বেরিয়ে গেলেন ক্লাব ঘর থেকে। বিধু তখনও কাঠ হয়ে বসে রইল সেখানেই। রাতে ঠিক মতো খেতে পারল না বিধু। বারবার অমলদার কথা মনে পড়ছে। লোকটা কি সত্যিই পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, হতেই পারে, বলা যায় না। যদি নাই হবে তাহলে এমন কাজ কেউ করতে চায়। বিধু শুয়ে শুয়ে একটা দৃঢ় প্রতিজ্ঞা করল, কোনোভাবেই সে যাবে না। অমলদা যতই ডাকুক, ঘর থেকে সে বের হবে না। বিধুর এমন দৃঢ় প্রতিজ্ঞা কিন্তু রইল না। চোখটা কিছুক্ষণের জন্য লেগে এসেছিল বিধুর। হঠাৎই জানালার ওপাশ থেকে একটা ডাকে ঘুম ভেঙে যায় ওর। কান খাড়া করে শুনতে থাকে। হ্যাঁ, ভুল শোনেনি, অমল বসুই বটে। আবার শুনতে পেল বিধু, এই বিধু, বিধু। অমলদা? হ্যাঁ। বিধু আর কোনো কথা বলে না, নিঃশব্দে বেরিয়ে আসে ঘর থেকে। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় বাড়ির পিছন দিকটায়। বাড়ির পিছনে যেতেই চমকে উঠল বিধু। হো হো, ওই কি ওটা? অমন করে জ্বলছে কেন? রক্ত হিম হয়ে এলো বিধুর। দিদিমা বলতো, শোন, রাতের বেলা ভূত প্রেতের চোখ জ্বলে, আগুনের মতো জ্বলে। ওদের চোখ কিন্তু তোর মতো দুটো নয় রে, একটা। বিধুর পা কাঁপছে। তবে কি রঘুনাথ বাবুই এসেছে আর গলা নকল করে ডাকছে ওকে? হতেই পারে। সেদিনই লোকটা বলেছিল সে নাকি ওদের ক্লাবে এসে উঁকি দিয়েছিল, কিন্তু কই, তারা তো দেখতে পায়নি সেদিন। ভয়ে বিধুর কান্না পেতে লাগলো। হয়তো
আর একটু হলেই কেঁদেই ফেলতো, কিন্তু তার আগেই কে যেন বলল, বিধু, এই বিধু, কিরে, কি হলো তোর? আবারও সেই কণ্ঠ। চাঁদের আলোটা আজ বেজায় বেশি। দূরের জিনিসগুলো দেখা না গেলেও কাছের জিনিসগুলো ভালো করেই দেখা যাচ্ছে। ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেলেছিল সে। এবার ধীরে ধীরে চোখ খোলে বিধু। তাকাতেই দেখে অমল বসু দাঁড়িয়ে আছেন, আর তার হাতে একটা আধপোড়া বিড়ি জ্বলছে এখনো। পুরো ঘটনাটা বুঝতে বেশি সময় লাগে না ওর। বাড়ির পিছন দিকটায় গাছপালা বেশি, চাঁদের আলোটা ঠিক মতো গিয়ে পৌঁছয় না, তাই প্রথমে বুঝতে পারেনি বিধু। ঘটনাটা হলো, অমল বসুর হাতের আধপোড়া বিড়িটা তখনও জ্বলছিল, কিন্তু সেটা হাতে নয়, মুখে। কিন্তু দূর থেকে বিধু সেটাকেই ভূতের চোখ ভেবে ভুল করে। দিদিমা ভূতের গল্প শোনানোর আগে ঠিকই বলতো, শোন, আসলে মনের ভয়টাই আসল ভয়। মন যদি শক্ত থাকে তাহলে এসব কোনো ব্যাপারই না। বিধু মনে মনে ভারী লজ্জা পেল। সাহসী ছেলে হিসেবে তার নাম আছে বেশ খানিকটা, আর সেই কিনা এমন বোকার মতো চিন্তা করলো। মনে মনে নিজেকেই বলল, বেকুব একটা। কিন্তু পরক্ষণেই মনে হলো, তারা এখন যে কাজে যাচ্ছে সেটা বেকুব ছাড়া আর কারো কাজ হতেই পারে না। কিরে, তখন থেকে এমন করে কি ভাবছিস? কথাটা শুনে চমকে ওঠে বিধু, কারণ তার কাঁধে একটা হাত এসে পড়েছে, আর সেই হাত ঠান্ডা। বিধু আমতা আমতা করে বলল, অমলদা, তোমার হাত এমন ঠান্ডা কেন? মাছ ধরতে গিয়েছিলাম, বুঝলি, মাছ। মাছ ধরতে গিয়েছিল অমলদা? কথাটা যেন বিশ্বাসই হতে চাইছিল না বিধুর। যে মানুষ দিনের বেলাতেই কখনো মাছ ধরতে যায় না, সে কিনা আজ রাতে মাছ ধরতে গিয়েছিল। বিধু বলল, মাছ? মাছ দিয়ে কি করবে? বেশি কথা বলিস না, তাড়াতাড়ি চল, নয়তো কিছুই দেখা যাবে না। বিধু আর কথা বাড়ালো না, কারণ অমল বসু ততক্ষণে হাঁটা শুরু করে দিয়েছে। সেও হেঁটে চলেছে তারই পেছন পেছন, কিন্তু মনে তার স্বস্তি নেই। নাকে কেমন যেন একটা পচা গন্ধ আসছে না? নাক টেনে নিঃশ্বাস নেয় বিধু। পচা গন্ধই বটে, আর এমন গন্ধ কেবল একটা জিনিস থেকেই ছড়াতে পারে, সেটা হলো পচা মাছ। কিন্তু গন্ধটা আসছে কোত্থেকে? তাছাড়া তারা তো হেঁটে চলেছে, তাই গন্ধটাও নিশ্চয়ই পেছনে পড়ে যাওয়ার কথা। কিন্তু তেমনটা তো হচ্ছে না, বরং একইভাবে নাকে আসছে উটকো গন্ধটা। বেশ কিছুক্ষণ পর বিধু বুঝতে পারল বিষয়টা। গন্ধটা কেন পিছনে পড়ে যাচ্ছে না সেটাও বুঝতে পারল। কারণ একটাই, গন্ধটা আসছে অমলবাবুর গা থেকে। বুকটা একটুখানির জন্য ধক করে উঠল বিধুর। পচা মাছ! অমলদাস সেদিন ওকে বলেছিল বটে যে ওইগুলো পিশাচের খাবার, কিন্তু তাই যদি হবে তাহলে এমন গন্ধ অমলদার গা থেকে আসবে কেন? নিশ্চয়ই সে পচা মাছ গায়ে মাখেনি। তবে কি? নিজের মনকে নিজেই একটা ধমক দেয় বিধু। এ হতেই পারে না। তাছাড়া
সে তো নিজেই বলল যে মাছ ধরতে গিয়েছিল। হতে পারে সেখানেই মনে মনে একটা যুক্তি দাঁড় করালো বিধু, কিন্তু সেটা একটু দুর্বলই বটে। বিধু হাঁটার গতি খানিকটা কমিয়ে দিল, আর দিতেই অমল বসু বললেন, কিরে, জোরে হাঁটতে পারিস না? বিধু কোনো উত্তর দিল না, কেবল হাঁটার গতিটা খানিকটা বাড়িয়ে দিল। তাতেও তার আর অমল বসুর মাঝে কয়েক হাতের দূরত্ব থেকেই যায়। বেশ কিছুক্ষণ হাঁটার পর অমল বসু কিশোরদের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বিধু চারিদিকটা ভালো করে দেখে নিল। এখানে যে এর আগেও সে অনেকবার এসেছে, কিন্তু রাতের বেলা এইবারই প্রথম। চারিদিক যেন নিস্তেজ, কোনো দিকে কোনো শব্দ নেই। অমলদা ফিসফিস করে বলল, বাড়ির পিছনে যেতে হবে। বিধু আমতা আমতা করে বলল, কেন? গেলেই বুঝতে পারবি, চল। কথাটা বলেই পা টিপে টিপে বাড়ির পিছন দিকটা এগিয়ে গেলেন অমলবাবু। বিধু চলল ওনার পেছন পেছন, আর যেতেই একটা উটকো গন্ধে দম বন্ধ হয়ে আসা জোগাড়। অনেক কষ্টে নাক চেপে দাঁড়িয়ে থাকলো বিধু। এত গন্ধ কিসের? প্রশ্নটা করার জন্য পাশ ফিরতেই দেখল অমল বসু তাকিয়ে আছে দরজার দিকে। দরজাটা বন্ধ, কিন্তু বেশিক্ষণ বন্ধ রইল না, খুলে গেল। তারপরই একটা মানুষ বেরিয়ে এলো ঘরের ভেতর থেকে। লোকটাকে সে চেনে। এ তো রঘুনাথ বাবু, কিশোরের কাকা। রঘুনাথ বাবু চারিদিকে একবার তাকালো, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো ওদেরই দিকে। কিন্তু বেশি দূর এগিয়ে এলো না, হঠাৎই থমকে দাঁড়ালো। তারপর নিচের দিকে তাকিয়ে কি যেন একটা দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে বসে পড়ল মাটিতে। তারপর হাত দিয়ে যে জিনিসটা তুলে নিল মুখের কাছে, সেটা আসলে খুব চেনা একটা জিনিস। মাছ, মরা মাছ। এবার বিধু বুঝল এখানে আসতেই কিসের গন্ধে তার দম বন্ধ হয়ে আসছিল। আর মাছগুলো নিশ্চয়ই অমলদা এনে রেখেছে, তাই তার গা থেকে এই গন্ধ আসছিল। রঘুনাথ বাবু কিন্তু কোনো দিকে তাকালেন না। গোগ্রাসে গিলতে লাগলেন পচা মাছগুলো, কিন্তু হঠাৎ করেই মাথাটা তুলে চারিদিকে তাকালেন। অমলদা আস্তে আস্তে বিধুর হাতটা ধরে টেনে নিয়ে চলল। যেতে যেতে বলল, মানুষের রক্তের গন্ধ পেয়েছে। বিধুর গলা তখন শুকিয়ে কাঠ, একটা কথাও বের হচ্ছে না। সে নিজের চোখেই দেখলো এটা, নাকি স্বপ্ন? না, স্বপ্ন তো নয়, সত্যি। আমতা আমতা করে বলল, তার মানে লোকটা সত্যি পিশাচ? না, পিশাচ না, তবে লোকটার মধ্যে পিশাচ সত্তা আছে। পিশাচ সত্তা? বুঝলি না তো? আসলে সে কিন্তু মানুষই, কেবল আচরণে খানিকটা পিশাচের ছোঁয়া আছে আর কি, এছাড়া আর কিছুই নয়। তাহলে তাহলে এখন কি করবে? অমল বসু এই প্রশ্নের কোনো উত্তরই দিলেন না। বললেন, বাড়ি যেতে পারবি তো, নাকি এগিয়ে দেব? হাঁটতে হাঁটতে ওরা কখন যে ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছে বিধু টেরই পায়নি। প্রশ্ন শুনে চারদিক তাকিয়ে বিধু বলল, পারবো। এই ঘটনার পর বেশ কয়েকদিন অমল বসুর আর কোনো দেখা মিলল না। বাড়ি গেলেও খোঁজ পাওয়া যায় না, ক্লাবেও আসে না, বলা নেই কওয়া নেই,
মানুষ এমন করে নিরুদ্দেশ হয়ে যায়? একদিন সন্ধ্যাবেলা ক্লাবে বসে সবাই আড্ডা দিচ্ছিল। বিধুও ছিল। হঠাৎ করেই অমল বসু এসে হাজির। তাকে দেখে সবাই যতটা না অবাক হলো, তার থেকে বেশি অবাক হলো তার হাতে ধরে থাকা একটা ছাগলের দড়ি দেখে। ছাগলটা বেশ বড়ই। একজন বলল, কি গো, সন্ধ্যাবেলা ছাগল নিয়ে ঘুরছো কেন গো? অমল বসু বললেন, খাবো তাই। কথাটা শুনে সবাই অবাক হলেও এমন ছাগলের মাংসের লোভ কেউ ছাড়তে পারল না। পরের দিন সকালে দেখা গেল ক্লাবের আম গাছটার একটা ডালে ঝুলে রয়েছে একটা কালো ছাগলের চামড়া, আর সেই দিকেই এক দৃষ্টে তাকিয়ে আছেন রঘুনাথ বাবু। রাতে এমন গুরুভোজনের পর কেউই আর বাড়ি ফেরেনি। তাছাড়া রাতও হয়ে গিয়েছিল, তাই যে যেখানে পারে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে রঘুনাথ বাবুকে এক দৃষ্টে আম গাছের ডালে ঝুলে থাকা চামড়ার দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে সবাই খানিকটা অবাক হলো। কেবল অবাকের সঙ্গে ভয় জমাট বাঁধল বিধুর মনে। সেদিন রাতে লোকটার আসল পরিচয় দেখেছিল সে। বিধু ধীরে ধীরে অমল বসুর দিকে তাকালো। দেখল ওর মুখে একটা মৃদু হাসি। রঘুনাথ বাবু ঘুরে তাকালো অমল বসুর দিকে, আর তাকাতেই চোয়ালটা শক্ত হয়ে উঠল। বাজ পাখির মতো চোখ দুটো যেন লাল হয়ে উঠল, আবার পরক্ষণেই মিলিয়েও গেল। লোকটার এমন আচরণে সবাই অবাক, কিন্তু তার থেকেও বেশি অবাক হলো যখন রঘুনাথ বাবু বলল, আপনার সাথে সেদিন কথা হয়েছিল তাই না? আগে হ্যাঁ, সন্ধ্যায় আসবেন ক্লাবে। অমল বসুর এমন কথায় বিধু এক প্রকার আঁতকেই উঠল। কাছে গিয়ে নিচু গলায় প্রশ্ন করল, সেদিন অমন ভয়ঙ্কর কিছু দেখার পরও তুমি বললে কথাটা? অমল বসু গাছের ডালের দিকে ইশারা করে বললেন, ওটা কি? ছাগলের চামড়া। কার ছাগলের চামড়া? প্রশ্নটা শুনেই চকিতে বিদ্যুৎ খেলে গেল পুরো শরীরে। তাই তো, গত রাতে বিধু খুব একটা লক্ষ্য করেনি এমন ছাগল তো রঘুনাথ বাবুরও ছিল। সেই দিন কে যেন বলল ছাগলটা নাকি চুরি হয়ে গেছে। অনেক খোঁজার পরও পাওয়া যায়নি আর। বিধু অমল বাবুর দিকে তাকালো, দেখল লোকটার মুখে একটা রহস্যময় হাসি। মনে পড়ল ছোটবেলায় দিদিমার বলা একটা গল্পের কথা। দিদিমা বলেছিল, এক যে ছিল রাক্ষস, সে তার জীবনে লুকিয়ে রেখেছি 7 সমুদ্র 13 নদীর ওপারে এক গভীর জঙ্গলের একটা পুকুরের বড় মাছের পেটে। কিন্তু হঠাৎই সেই পুকুরে এক বিশাল অজগর সাপ এসে পড়ল, আর পুকুরের সব মাছ খেয়ে ফেলল। সেই মাছটাও খেলো যেই মাছের পেটের রাক্ষসটা নিজের প্রাণ লুকিয়ে রেখেছিল। আর খেতেই রাক্ষসটা তার
রাক্ষস রূপ থেকে বেরিয়ে এসে মানুষের মতো হয়ে গেল। শুনছিলেন আমাদের আজকের নিবেদন সজীব মাহমুদ নীলের লেখা রোমহর্ষক গল্প দ্বিতীয় সত্তা। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পরবর্তীতে আরও এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পাসুর ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।